রিঙ্কুর গল্পের আসরে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অসাধারণ গল্প। বাংলা সাহিত্যের পাঠকদের কাছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে নতুন করে বলবার কিছু নেই। তার কালজয়ী রচনাগুলির সঙ্গে যারা পরিচিত তারা সকলেই জানেন প্রকৃতিপ্রেমিক এই লেখক প্রকৃতির রূপে, রসে, সৌরভে, ছন্দে কিভাবে তার রচনাগুলিকে বর্ণময় করে তুলেছেন। আমার আজকের গল্পটি ঐতিহাসিক পটভূমিতে লেখা তাঁরই এক অতুলনীয় রচনা। গল্পটির নাম স্বপ্ন বাসুদেব। গল্পটি নেওয়া হয়েছে বিভূতি রচনাবলীর ৭ম খণ্ড থেকে। স্বপ্ন বাসুদেব। খ্রিস্টপূর্ব ২য় শতকের কথা। আজ থেকে প্রায় ২২০০ বছর আগের তক্ষশিলা। নগরীর রাজপথ কোলাহল মুখর। নবারুণোদয় নিজ মহিমায় ধীরে ধীরে উচ্চ চূড়ায় ও স্তম্ভে নবপ্রভাতের বাণী ঘোষণা করছে। তক্ষশিলায় সম্প্রতি দেবী মিনার্ভার এক মন্দির তৈরি হচ্ছে। পার্থেননের স্থাপত্যের অনুকরণে গম্বুজ বা ডোম কোথাও নেই। ছাদ সমতল, অগণিত সুসমঞ্জস বিরাট স্তম্ভ শ্রেণী। গ্রিক স্থাপত্য গম্বুজের খিলান গড়তে অভ্যস্ত ছিল না। বহু পরবর্তীকালে সারাসেন সভ্যতার যুগে ইউরোপে এর উৎপত্তি। সারাসেন তথা মুর সভ্যতার দান এটি। বড় বড় স্প্রিংবিহীন কাঠ ও লোহার তৈরি এক্কার ধরনের গাড়িতে মাঝে মাঝে ২-৪ জন ধনী বণিক ও গ্রিক জমিদারগণ যাতায়াত করছেন। সুন্দরী গ্রিক বালিকাও মাঝে মাঝে রথে চড়ে চলেছে দেবী অ্যাথেনির মতো। ব্রোঞ্জের বিরাট জুপিটার মূর্তি প্রস্তরের ছত্রাবরণের তলে শোভা পাচ্ছে রাজপথের মোড়ে। বণিকগণের আপন শ্রেণীতে কত কি জিনিস কত দেশ থেকে আহরণ করে আনা। একটি সুবেশ বালক ভৃত্য একটি দোকানে এসে বললে, কলা আছে? আছে, দাম বেশি পড়বে। কোথাকার কলা? এই কাছের গায়ের, বুড়ো রোজ টাটকা দিয়ে যায়। আর আঙুর? মদ তৈরি করবার জন্য সামান্য কিছু এনেছিলাম, নিয়ে যাও। হঠাৎ রাজপথকে চমকিত করে তুর্য বেজে উঠল। মহারাজ অ্যান্টিয়ালকিডাসের মহামাত্য দিয়ন ভ্রমণে বেরিয়েছেন। রাজপথ কাঁপিয়ে সে তাস্যবাহিত টাঙায় রাজপুরুষ দিয়ন চলে গেলেন। বালক ভৃত্যটি হাঁ করে চেয়ে রইল। দোকানদার বললে, তোমার কর্তা কোথায় চললেন? বালক তাচ্ছিল্যের সঙ্গে বললে, কি জানি বাপু, সে খোঁজে আমার দরকার কি? ওর ছেলে কি এখনো সেই বিদেশে? তিনি কাল এসেছেন মালদ থেকে। সেখান থেকে এসেই অসুখ বাঁধিয়েছেন বলেই ফল নিতে এসেছি এত সকালে। বলবো কি, পয়সা কড়ির অবস্থা ভালো না। রাজা মাইনে দেন না ঠিক মতো, লুটে পুটে নিয়ে যা চলে। দোকানদার অধীর ভাবে বলে উঠল, যাও যাও, আমরা গরিব লোক, আমার দোকানে ওসব এক্ষুনি কে শুনবে? তোমার কি, বড় লোকের চাকর, সুন্দর মুখের সব মাপ। এই কথার মধ্যে কিঞ্চিত বক্রোক্তি ছিল। ভৃত্য সে উক্তি গায়ে না মেখেই চলে গেল। একটু পরে স্বয়ং ডিয়ন পুত্র হেলিওডোরাস এসে ফলের দোকানের সামনে দাঁড়াল। সুগঠিত দেহ, সৌম্য কান্তি গ্রিক যুবক, রং অনেকটা আধুনিক কালের পেশোয়ারি মুসলমানের মতো। দীর্ঘ দেহ, ঈষৎ কুঞ্চিত কেশ, চক্ষু দুটি নীল নয়, কটা। হেলিওডোরাস চাকা ছুড়বার প্রতিযোগিতায় ২বার সকলকে পরাজিত করে মহারাজ অ্যান্টিয়ালকিডাসের প্রকাশ্য সভায় পুরস্কার পেয়েছেন। তক্ষশিলার অনেক লোকে তাকে চেনে। কপিলা থেকে আনিত বিদেশি সুরা খুব চড়া মূল্যে বিক্রি হয় তক্ষশিলার বাজারে। সাধারণ লোকের সাধ্য নেই তাকে নেই, কিন্তু হেলিওডোরাস বন্ধু-বান্ধব নিয়ে সরাইখানায় বসে স্ফূর্তি করবার সময় কপিলার সুরা ব্যতীত অন্য কিছু চায় না। ফলের দোকানের মালিক সসম্ভ্রমে অভিবাদন করে বললে, আসুন ছোট কর্তা, আমার আজ বড় সৌভাগ্য। এত সকালে আপনার পায়ের ধুলো পড়ল এ গরিবের দোকানে। হেলিওডোরাস ঈষৎ গর্বিত সুরে বলল, জুজু এখানে এসেছিল? হ্যাঁ কর্তা, এইমাত্র চলে গেল। আঙুর দিয়েছ তাকে? কথার উত্তর দোকানির কাছ থেকে শুনবার আগেই হেলিওডোরাস চলে গেল। দোকানি অনেকক্ষণ এক দৃষ্টে হেলিওডোরাসের অপসৃয়মান সুন্দর চেহারার দিকে চেয়ে রইল। ডিয়নের আর্থিক অবস্থা আজকাল সত্যিই ভালো নয়।
রাজার দরবারে তিনি সভাসদ বটে, কিন্তু রাজা অ্যান্টিওকিডাসের নিজেরই আর্থিক অবস্থা যা, তাতে সভাসদদের অর্থ সাহায্য করবার অবস্থা নয় তাঁর। গান্ধারের রাজা জোজিফাস ও পুরুষপুরের গ্রিক তালুকদার হিরাক্লিয়াসের সঙ্গে অনবরত যুদ্ধ লেগেই আছে। রাজকোষের যাবতীয় অর্থ এখন ওদিকেই ওড়ে। আপনি বাঁচলে বাপের নাম, সুতরাং ডিয়ন এবং অন্যান্য কর্মচারীগণ ঠিকমতো বেতন পান না। বাজারের বণিক ও প্রজাদের নিকট নানা ছলে অর্থ শোষণ করেন। এদের মধ্যে ডিয়ন প্রধান সভাসদ, সুতরাং তার অত্যাচারে তক্ষশিলার বিত্তশালী প্রজা ও বণিক মাত্রেই তার উপর যথেষ্ট বিরক্ত। রাজা অ্যান্টিওকিডাস ব্যাকট্রিয়ান গ্রিক, সুতরাং ভারতীয় প্রজা যত বেশি উৎপীড়িত হয়, গ্রিক ব্যবসায়ী বা প্রজা তার অর্ধেকও না। দুবার ভারতীয় বণিক সংঘ প্রতিবাদ করেছিল সভাসদদের এই অত্যাচারের বিরুদ্ধে। সভাসদ তাই কি, বিনা পয়সায় জিনিস দেওয়া হবে না, তিনি যিনিই হন। ধার নিয়ে উপহাত করবেন না, যত সব কিসের খাতির। এ ব্যবস্থা টেকেনি। গান্ধার থেকে স্বার্থবাহ বণিক সম্প্রদায় উষ্ট্রপৃষ্ঠে উৎকৃষ্ট সুরা ও বিদেশি ফল নিয়ে আসত। এরা তার ওপর অতিরিক্ত শুল্ক বসালে বাজারে অত চড়া দামে সেসব খাবার লোক রইল না। সুতরাং দুবার বাজার দোকান লুট হলো এই সব নানা উপদ্রব। গ্রিক বণিকগণ যে এই অত্যাচার থেকে একেবারে মুক্ত তা নয়, তবু তাদের প্রতি অত্যাচার এদের তুলনায় অত্যন্ত কম। হেলিওডোরাসকে ঠিক এই জন্যে কোনো ভারতীয় প্রজা পছন্দ করত না। সে ছিল উচ্ছৃঙ্খল ও উদ্ধত। গ্রিক ছাড়া অন্য কেউ মানুষ নয়, এই তার মত। তার আদর্শ পুরুষ হল লিওনিডাস, যিনি থার্মোপলির গিরিসংকটে অমর হয়ে আছেন, থেমিস্টোক্লিস, যিনি টেম্পি গিরিবর্ম রক্ষা করেছিলেন 10,000 সৈন্যের অধিনায়ক হয়ে, দিগ্বিজয়ী আলেকজান্ডার, যার বাহুবলে আজ ভারতে গ্রিক রাজ্য সম্ভব হয়েছে। ব্যাকট্রিয়ান গ্রিকদের জীবনযাত্রা ও আচার ব্যবহার অনেক সময় তার চোখে ভালো লাগতো না। একজন খাঁটি গ্রিক স্কুলমাস্টার তক্ষশিলার রাজসভায় দিন কতক এসেছিলেন, ছেলে পড়াতেন বড়দের বাড়ির। তার নাম পলিফাইলস, রীতিমতো পণ্ডিত। তাকে নিয়ে সে সময় কারাকারি পড়ে গেল বড় লোকদের মধ্যে, কে তাকে গৃহশিক্ষক নিযুক্ত করতে পারে, কারণ এথেন্স থেকে তিনি এসেছিলেন। হেলিওডোরাস তখন বালক। তাকে তিনি বলতেন, তোমাকে দেখে আমার প্রাচীন যুগের গ্রিক যুবকদের কথা মনে পড়ে। শরীরটা স্পার্টার ছেলেদের মতো শক্ত করো, এদেশে কিছু নেই, নামেই গ্রিক। কেন? গ্রীষ্মপ্রধান দেশ, এদেশের গ্রিকরা অতিরিক্ত বিলাসী ও আরামপ্রিয় হয়ে পড়েছে। পূর্বপুরুষের রক্তে সে তেজ নেই এদের মধ্যে। শুধু তা নয়, এরা দেশি লোকের সঙ্গে যেভাবে মেশে, অনেকে দেশি খাদ্য খায় ও পরিচ্ছদ ধারণ করে। যেমন সেদিন গ্রিক ভদ্রলোকের গায়ে কাশ্মীরি শাল দেখলাম। ছি ছি, লজ্জাও করে না। বেশি কথা কি বলবো, অনেকে এদেশি মেয়েদের সঙ্গে। এই সময় স্কুলমাস্টারের হঠাৎ মনে পড়ত যে তার শ্রোতা বালক এবং ছাত্র। স্বজাতির অধঃপতনের দুঃখে যা বলে ফেলেছেন তাই যথেষ্ট। বলে উঠলেন, তাছাড়া দেখছো না, গ্রিক রাজধানী তক্ষশিলা বৌদ্ধ বিহারে ভরা। যাকে কবিতা মুখস্থ বলে যাও। কখনো কখনো ভীষণ গ্রীষ্মের দিনে তক্ষশিলার কোনো প্রমোদ উদ্যানের মধ্যে নিভৃত কুঞ্জে ছায়াসনে তিনি ছাত্রদের নিয়ে বসতেন। অতীত যুগের গ্রিকদের বীরত্ব, আত্মত্যাগ প্রভৃতি জ্বলন্ত ভাষায় বর্ণনা করে যেতেন। ইউরিপিডিস ও সাফর কবিতা আবৃত্তি করতেন। প্লেটোর ক্ষুদ্র ক্ষুদ্র উপদেশাবলী বুঝিয়ে দিতেন। কয়েক বছর তক্ষশিলায় থাকার পরে তিনি হঠাৎ কোথায় চলে যান। জনশ্রুতি যে তিনি এই সময় স্বদেশে ফিরতে ব্যগ্র হয়ে উঠেছিলেন। মৃত্যুর পূর্বে আর একবার তিনি প্রিয় জন্মভূমির পবিত্র মৃত্তিকা স্পর্শ করতে চান। সেই থেকে হেলিওডোরাস পূর্বপুরুষের গৌরবে গৌরবান্বিত ভারতীয় দেশকে ঘৃণাই করে, স্পার্টার যুবকদের আদর্শে শরীর গড়ে তুলেছে। ভারতীয়দের সঙ্গে গ্রিকরা যে বেশি মেলামেশা করে এটা সে পছন্দ করে না। এমনকি তার পিতা ডিয়নকে পর্যন্ত এজন্য সে ঠিক শ্রদ্ধা করতে পারে না। কারণ 2-3টি ভারতীয় নর্তকীর বাড়িতে এই বৃদ্ধ বয়সেও তার যাতায়াত। যাক, সেসব কথা। এদিকে হেলিওডোরাসের উচ্ছৃঙ্খলতা ও অত্যাচারে তক্ষশিলার অনেকেই অতিষ্ঠ। সে লম্পট নয়, কিন্তু সুরাপায়ী, উদ্ধত, লোকের মান রাখে না, দোকানের জিনিস ধারে নিয়ে গিয়ে দাম দেয় না।
2-3টি নরহত্যা পর্যন্ত করেছে সুরাজ্যকে। কেন তা বলি। মেলিবিয়া নামে একটি রূপসী গ্রিক গায়িকা আজ বছর 2 হলো ব্যাকট্রিয়া ও গান্ধার হয়ে এখানে আসে উপার্জনের চেষ্টায়। গান্ধাররা জোজিফাসের সভায় খুব নাম কিনে এসেছিল। এখানে সে পদার্পণ করার দিনটি থেকে তক্ষশিলার অনেক যুবক ও প্রৌঢ়ের নজরে পড়ে গেল। প্রণয়ের প্রতিদ্বন্দ্বিতার হিড়িক শুরু হলো। বহু গ্রিক যুবক, প্রৌঢ়, এমনকি বৃদ্ধের প্রণয় উপেক্ষা করে এদের দলে হেলিওডোরাসও ছিল। সুন্দরী মেলিবিয়া প্রসন্ন দৃষ্টিতে চাইল সুমঙ্গল বলে এক ভারতীয় বণিকের প্রতি এমনই অদৃষ্টের ফের। প্রকাশ্য দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে হেলিওডোরাস সুমঙ্গলকে। মেলিবিয়া এতে বাধা দেয়। তারপর একদিন এক সরাইখানায় সামান্য ছলে ঝগড়া বাঁধিয়ে হেলিওডোরাস সুমঙ্গলকে হত্যা করে, খুব গোলমাল বাঁধে নিয়ে। রাজদরবারে অভিযোগ উপস্থিত হলো হেলিওডোরাসের বিরুদ্ধে। ভারতীয় বণিক সংঘ রাজাকে ধরলে এর সুবিচার করতেই হবে। তাদের কাছে টাকা ধার না করলে রাজার চলে না। ফলে মহারাজ অ্যান্টিওকিডাস তার সভাসদ ডিয়নকে ডেকে বলে দিলেন কিছুদিনের জন্য হেলিওডোরাসকে সরিয়ে দেওয়া দরকার তক্ষশিলা থেকে। মালবের রাজা ভাগবত্রের সভায় যে গ্রিক দূত ছিল তার মৃত্যু হয়েছিল সম্প্রতি। সেখানেই আপাতত ওকে পাঠানো হোক, বলা হবে রাজার বিচারে ওর নির্বাসন দণ্ড দেওয়া হলো। সুতরাং গত শীত ঋতুর প্রারম্ভে হেলিওডোরাস মালবের রাজা ভাগবত্রের রাজসভায় প্রেরিত হয়। তক্ষশিলায় পুনরায় আসার উদ্দেশ্য ছিল মেলিবিয়ার সন্ধানে। কিন্তু হায়, সেই কেলেঙ্কারির পরে বেচারি গ্রিক গায়িকাকে এ রাজ্য ছাড়তে হয়েছে। মেলিবিয়া এখন পুরুষপুরের তালুকদার হেরাক্লিয়াসের অতিথি, অন্তত সেই রকম জনপ্রবাদ। ডিয়ন বললে, হেলিওডোর, এখানে আবার এসে ঘুরঘুর করছো কেন? বুড়ো বয়সে কি চাকরিটা খোয়াবো তোমার জন্যে? আগে না, আমি এসেছিলাম শরীর সারাতে। ওখানে যে দিশি বদ্যি আছে তাদের হাতে শেকর বাকার ওষুধ খেলে হাতি মারা পড়ে, মানুষ তখন ছাড়। আর দেশটাতেও বড় বিষম জ্বরের। বাবা, তুমি আমার নয়নের আনন্দ, কিন্তু জুপিটারের শপথ করে বলছি আমার হাতে একটি পয়সা নেই যা তোমার জন্য রেখে যেতে পারবো। এই হতভাগা রাজ্যে কিচ্ছু উন্নতি নেই। এদের ঘুণে ধরেছে। ঋণের বোঝা রাজকোষকে ছাপিয়ে উঠেছে। নতুন দেশে যদি কিছু উপার্জন করতে পারো আখেরে ভালো হবে। শরতের অপূর্ব জ্যোৎস্নাময়ী রজনী। ডিয়ন তার প্রণয়নের বাড়িতে আরো কয়েকটি বন্ধু বান্ধব নিয়ে আমোদ প্রমোদ করতে গেলেন। তক্ষশিলার মধ্যেই এক সংকীর্ণ রাস্তার ধারে বাড়িটি। কার্নিশে পাথরের ছোট ছোট থামের মাঝে মাঝে ফোকর কাটা ইটের নিচু পাটিল। কার্নিশে পাথরের ছোট ছোট থামের মাঝে মাঝে ফোকর ফাটা ইটের নিচু পাঁচিল। একজন বললে, শুনেছ হে, কাঞ্চীনগরের তালুকদারের ছেড়ে অ্যারিস্টোস সম্প্রতি বৌদ্ধ হয়েছে। অন্য বন্ধু বললে, তুমি যা শুনেছ ন্যানিফাস সত্যি হওয়া আশ্চর্য নয়। রাজা মেনান্ডার গ্রিক কুলাঙ্গার, নইলে গ্রিক রক্ত যার গায়ে আছে সে দেশি ধর্ম গ্রহণ করে কি হিসেবে? ও শ্বশুরকে আমি জানি। ব্যাকট্রিয়া তার অনেক তালুক মুলুক, ভালো বংশের ছেলে। গোনাটাসের মাস্তুতো ভাইয়ের শালার বংশ। কে? ওই রাজা মিনান্ডারের শ্বশুর। জামাইয়ের এই কুমতি শুনবার পরে বেচারি একেবারে শয্যাগ্রহণ করেছেন। নিয়ারা কোথায় গেল? ডিয়ন আজ বেশি সুরা পান করেননি। মন তার ভালো নয়। ছেলেটা আজ কি কাল বাড়ি থেকে চলে যাবে। সঙ্গে এবার তিনি তার প্রিয় বালকভৃত্য জোজিফাস ওরফে জুজুকে প্রবাসে ছেলে সেবা করতে পাঠাবেন। ডিয়ন অনেকদিন বিপত্নিক। বাড়িতে প্রিয়দর্শন পুত্র ও বালকভৃত্যটিও অনুপস্থিত থাকবে। এক পাল দাসীদের মধ্যে, তাদের মধ্যে অনেকেই অসন্তুষ্ট, কারণ সময় মতো বেতন পায় না। ওই এক পাল দাসীদের মধ্যে সন্ধ্যা কাটানো এই বয়সে ভালো লাগে? কি যে করবেন। নিয়ারা প্রবেশ করলে। বয়সে সে ডিয়নের চেয়ে অনেক ছোট, তবুও 40-এর কম নয়, কিন্তু দেখায় 30। সোনালি পাড়, দামি রেশমি অঙ্গাবরণ দুটি বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে ওর গৌর অঙ্গের শোভা বর্ধিত করছে। কিন্তু মাথায় গ্রিক মহিলাদের ন্যায় পুষ্পমাল্য, সুন্দর চোখের ভুরু, কাশ্মীরি জাফরানের রেণু, চন্দন ও বাজ বৃক্ষের আঠা মিশিয়ে চিত্রিত করা। তাতে চোখের ভুরু দুটি কালো না দেখিয়ে হলদে দেখাচ্ছে। নিয়ারার পিতা ব্যাকট্রিয়ান গ্রিক, কিন্তু মাতা পারস্য দেশিয়া। ন্যানিফাসের উত্তরে নিয়ারা বললে, আমার গুরু এসেছেন,
তাই আনন্দে কথাবার্তা বলছিলুম তার সঙ্গে। ম্যানিফেস বললে, সে আবার কে? তিনি একজন ভারতীয় যোগী, বারাণসী থেকে এসেছেন। সবাই এক বাক্যে বলে উঠল, আমরা একবার দেখব। তিনি কাউকে দেখা দেন না, কারো কাছে কিছু চান না তো তিনি। ম্যানিফেস বললে, আচ্ছা নিয়ারা, তুমি একজন এদেশি ধাপ্পাবাজের পাল্লায় পড়ে গেলে কি বলে? এ যেরকম শুরু হলো দেখছি, কবে আমাদের বন্ধু ডিয়ন মুন্ডিত মস্তক বৌদ্ধ ভিক্ষু না হয়ে দাঁড়ায়। সুরাপায়ী বিলাসী স্থূলদেহ ডিয়ন পক্ককে এসে পুষ্পমাল্য ধারণ করে এক পাশে পর্যঙ্কে শুয়েছিলেন। তাকে মুন্ডিত মস্তকে বৌদ্ধ ভিক্ষুর বেশে কল্পনা করে সর্বপ্রথমে প্রৌঢ়া সুন্দরী নিয়ারা হি হি করে হেসে গড়িয়ে পড়লে। পরে ডিয়নের সব বন্ধুই সেই হাসিতে যোগদান করলে। এমন সময় দেখা গেল একজন দীর্ঘ দেহ কৌপিনধারী লোক, সর্বাঙ্গে বিভূতি মাখা, হাতে কমণ্ডলু, আয়চ চক্ষুদয় জ্যোতিষ্মান কোন সময় ছাতের ওপর এসে দাঁড়িয়েছে। সকলে চমকে উঠল। ডিয়ন বললে, কে তুমি? সন্ন্যাসী বললেন, বাবাজিদের জয় হোক। কি? এ উত্তর শুধু ডিয়ন দিলেন। এই মেয়েটি আমায় বড় মানে, আমি একেই পাপ জীবন থেকে উদ্ধার করতে চাই, আপনারা এখানে আর আসবেন না। কোথায় যাব আমরা? তুমি কোন নবাবেলে জানতে পারি কি? সন্ন্যাসী রোষ ও কষায়িত নেত্রে বললেন, বৃদ্ধ লম্পট, পরকালের দিন সমাগত, ভয় হয় না এখনো এই সব? সবাই মিলে হুঙ্কার দিয়ে ঠেলে উঠল, এত বড় স্পর্ধা! কিন্তু আশ্চর্য, কারো সাধ্য নেই যে নিজ নিজ আসন ছেড়ে উত্থিত হয়। ডিয়নকে দেখা গেল তাঁর স্থূল দেহ নিয়ে তিনি পর্যঙ্ক থেকে উঠবার চেষ্টায় নানারূপ হাস্যকর অঙ্গভঙ্গি করছেন। এ যেন এক রাত্রির দুঃস্বপ্ন। সন্ন্যাসী মৃদু হেসে বললেন, নিয়ারাকে আমি কন্যার মতো দেখি, মা বলে সম্বোধন করি। ওর পারলৌকিক উন্নতির জন্য আমি দায়ী। তোমাদের মতো সুরাসক্ত লম্পট ওকে অধঃপতনের পথে নিয়ে চলেছ। তোমাদের সাবধান করে দিয়ে গেলাম, এর পরেও যদি আসো বিপদে পড়ে যাবে। পরে ম্যানিফেসের দিকে চেয়ে বললেন, শোনো, তোমার দিন আসন্ন। এই সুরা ও নারী তোমাকে মৃত্যুর পথে নিয়ে যাবে। পরকালে কথা চিন্তা করো। এখন থেকে 5 মাসের মধ্যে একটি প্রশস্ত রাজপথের পার্শ্ববর্তী পুরাতন কূপে তোমার মৃতদেহ ভাসছে, আমি দেখতে পাচ্ছি। ম্যানিফেসের মুখ হঠাৎ বিবর্ণ পাণ্ডুর হয়ে উঠল। সুরার নেশা ততক্ষণ তার এবং সকলেরই কেটে গিয়েছে। আর ডিয়ন, তোমার বংশে একটি অদ্ভুত পরিবর্তন আসন্ন, কিন্তু সেজন্য তুমি ভগবানকে ধন্যবাদ দিও। বিদায়। আমি চলে গেলে তোমরা পূর্ব অবস্থা প্রাপ্ত হবে। বিদায়। সন্ন্যাসী অন্তর্ধান হওয়ার সঙ্গে সঙ্গে সবাই নিজ নিজ অবস্থা পুনঃপ্রাপ্ত হলেন। দোরের কাছে নিয়ারা দাঁড়িয়ে, তার মুখে মৃদু হাস্য। ডিয়ন বললেন, কি? ম্যানিফেস বললে, কি? অন্য সবাই বললে, কি? নিয়ারা নিরুত্তর। একটি দুর্গেয় রহস্যের মতেই অতি ক্ষীণ একটি হাস্যরেখা তার ওষ্ঠ প্রান্তে মিশে রইল। শরৎ ঋতু শেষ হয়েছে। প্রথম হেমন্তে সুশীতল বাতাস গত গ্রীষ্ম দিনগুলির দাবদাহ স্মৃতিতে পর্যবসিত করে তুলেছে। হেলিওডোরাস মালবে আজ মাস 2 ফিরে এসেছে। রাজধানী বিদিশার উপকণ্ঠে একটি বৃহৎ উদ্যান বাটিকা দূর থেকে তার বড় ভালো লাগে। প্রাচীন অশোক, বকুল, বট, নাগকেশর ও সপ্তপর্ণ তরুশ্রেণীর নিবিড় ছায়ায় উদ্যানটি যেন নিভৃত তপবনের মতো শান্তিপ্রদ ও মনোরম। কত পক্ষীকুলের সমাবেশ ও বিচিত্র কলতানে ছায়াবিতানগুলি যেন মুখর। কয়েকদিন সেদিকে সে একাই গ্রিক রথ হাঁকিয়ে বেড়াতে যায়। টানা জাতীয় এই গ্রিক যানগুলির চলন তক্ষশিলা এবং প্রায় সর্বত্র সভ্য নগর নগরীতে দেখা যায় আজকাল। স্প্রিং নেই, বড় একটা কাঠের বা লোহার খুঁড়োর ওপরে শকটের যতটুকু বসানো তাতে বড় জোর 2 জন লোকের স্থান সংকুলান হতে পারে। একদিন সে কি ভেবে প্রাচীরের একটি নিম্নস্থান উল্লঙ্ঘন করে উদ্যানের মধ্যে প্রবেশ করলে। উদ্যান তো নয়, যেন নিবিড় বন। বহুকালের উদ্যান। বড় বড় গাছগুলিতে নিভৃত কোণ ও ছায়া রচনা করেছে নানা স্থানে। পাষাণ বাঁধানো বাপি তটে সুন্দর লতাগৃহ, অশোককুঞ্জ, উৎস, যক্ষমূর্তি ইত্যাদি দ্বারা শোভিত নির্জন উদ্যানের মধ্যে কিছু দূরে প্রাচীন দিনের ভারতীয় স্থাপত্য প্রণালীতে নির্মিত একটি বিশাল অট্টালিকা বৃক্ষশ্রেণীর মধ্যে দিয়ে চোখে পড়ে, কিন্তু সেখানে কেউ বাস করে বলে তো মনে হলো না।
হেলিওডোরাস আপন মনে পরিভ্রমণ করতে করতে একটি পাষাণ বেদিতে বসে কিছুক্ষণ বিশ্রাম করলে। তারপর সেখান থেকে বের হয়ে এসে রথ হাঁকিয়ে চলে এলো। সেই থেকে মাঝে মাঝে উদ্যানটিতে যায়, কখনো মধ্যাহ্নে, কখনো সন্ধ্যায়, কখনো একাই জ্যোৎস্নাময়ী রজনীতে। বৎসর প্রায় ঘুরে গেল, শীত এলো, চলেও গেল। পুরুষপুরে এবার তুষারপাতের সংবাদ পাওয়া গিয়েছে। অতি দুর্দান্ত শীত এবার। ফাল্গুনী চতুর্দশী তিথির মনোরম জ্যোৎস্নালোকে অজস্র বিহঙ্গ কাকলি ও পুষ্প পর্যাপ্তির মধ্যে হেলিওডোরাসের দিনগুলি যেন স্বপ্নের মতো কাটছে। রাজকার্যের অবসানে নিজের রথটি নিয়ে বার হয়ে নগরীর বাইরে বহু দূর পর্যন্ত চলে যায়। এখানে সে প্রায় একা, তবে দু একটি ভারতীয় কর্মচারীর সঙ্গে বন্ধুত্ব হয়েছে এবং মালবের ভাষা সে একরকম আয়ত্ত করে ফেলেছে 1 বছরে। সেই সময় একদিন সে তার সেই পরিচিত উদ্যান বাটিকাতে ঢুকলো পথের ধারে রথ নামিয়ে। পুষ্পে পুষ্পে নব পল্লবে চ্যুত মুকুলের সুবাসে কোকিল ঝঙ্কারে প্রাচীন উদ্যান তার বৃদ্ধাত্ব পরিহার করে নবযৌবনের রূপ পরিগ্রহ করেছে। নিভৃত লতাগৃহ যেন গ্রিক রতি দেবতার আসন্ন পাদস্পর্শের আগ্রহে উৎসব বেশে সজ্জিত হয়েছে। সেই পাষাণ বেদিতে সে মুগ্ধ মনে চুপ করে বসে আছে। এমন সময় কার পদক্ষেপের শব্দে চমকে পিছন ফিরে সে যা দেখলে তাতে সে বিস্মিত ও বিচলিত হয়ে উঠল। একটি রূপসী তরুণী তার পিছনে কিছু দূরে দাঁড়িয়ে। অপূর্ব তার অঙ্গ লাবণ্য, ক্ষীণ কটিতটে রত্নমেখলা, নিবিড় কৃষ্ণ কেশ পাশে টাটকা তোলা জুথিগুচ্ছ, গ্রিক মেয়েদের মতো দীর্ঘ দেহ অথচ তন্নি। মেয়েটি অবশ্যই ভারতীয়া। সাজ পোশাকেই হেলিওডোরাস বুঝল। মেয়েটিও তাকে দেখে অবাক হয়ে গিয়েছে মনে হলো হেলিওডোরাসের। বিস্ময়ে তার চারু আয়ত কৃষ্ণ নেত্র দুটি স্তব্ধ, অচঞ্চল। কিছুক্ষণ দুজনের কেউ কথা বললেন না। তারপর হেলিওডোরাস উঠে দাঁড়িয়ে বললে, ভদ্রে, এ উদ্যান বোধহয় আপনাদের। আমি পথিক, বেড়াতে এসে একটু বসেছিলাম। মেয়েটি কোনো কথা না বলে ফিরে যেতে উদ্যত হল। হেলিওডোরাসের মূঢ়তা ততক্ষণে ঘুচেছে। সে হাজার হলেও গ্রিক ভদ্রলোক। বিনীত সুরে বললে, একটু দাঁড়াবেন দয়া করে? আমার এই অনধিকার প্রবেশের জন্য আমি বিশেষ লজ্জিত, আমায় যদি ক্ষমা করেন। মেয়েটি যেন কম্পিত অগ্নিশিখা, নিজের মহিমায় নিজে দীপ্তিমতী। হেলিওডোরাস এই ভারতীয় মেয়েটির অপরূপ রূপ ও মাধুরীতে কেমন বিস্মিত হয়ে উঠেছে। এত রূপ হয় এদেশের মেয়ের? এমন শ্বেতাঙ্গ সুন্দর দেহকান্তি যে কোনো সুন্দরী গ্রিক তরুণীর পক্ষেও দুর্লভ। মেলিবিয়া কোথায় লাগে? হেলিওডোরাস সসংকোচে তার কথা শেষ করবার অতি অল্পক্ষণ পরেই মেয়েটি নম্রস্বরে বললে, আপনি কি গ্রিক? হ্যাঁ ভদ্রে। অল্পদিন এসেছেন এখানে? না ভদ্রে, 1 বৎসর হলো। আমি রাজসভার তক্ষশিলার গ্রিক দূত। আমার নাম হেলিওডোরাস। রূপসী বালিকা বিস্ময়ে কৃষ্ণ ভ্রুযুগল ঊর্ধ্ব দিকে ঈষৎ তুলে হেলিওডোরাসের দিকে পূর্ণ দৃষ্টিতে চেয়ে বললে, ও কেন, আমার কথা কি আপনি শুনেছিলেন? হ্যাঁ, বাবার মুখে শুনেছিলাম, সবাই একজন রাজদূত। হেলিওডোরাস মনে মনে ভাবলে, ইনি বোধহয় কোনো রাজ অমাত্যের কন্যা হবেন। বললে, আপনার পিতা রাজসভায় কি পদে? আমি অনেককেই চিনি। মেয়েটি কিছু বলবার পূর্বেই আরো 2টি সুন্দরী মেয়ে, ওরই প্রায় সমবয়সী, সেখানে এসে পড়ল কোথা থেকে। ওদের দুজনকে দেখে তারাও যেন অবাক হয়ে গিয়েছে। একজন বললে, কত খুঁজে বেড়াচ্ছি তোমাকে, বাবা, এখানে কি হচ্ছে? মেয়ে দুটি বিস্ময়ের দৃষ্টিতে হেলিওডোরাসের দিকে চাইলে। সে দৃষ্টির মধ্যে প্রশ্নও ছিল। হেলিওডোরাস বললে, আমি এখানে বেড়াতে এসে একটু বসেছিলাম। আমি জানতাম না যে আপনাদের বাগান। সেই সময় আপনাদের সখী। মেয়ে দুটি সে কথার কোনো উত্তর না দিয়ে একটু তাচ্ছিল্যের সঙ্গে মুখ ঘুরিয়ে তাদের সখীর দিকে চেয়ে বললে, চলো, মহাদেবী ভাববেন কতক্ষণ বেরিয়েছি। এমন সময় আরো 3-4টি তরুণী এসে দাঁড়ালো। তাদের পেছনে দেখা গেল আরো 2টি আসছে। পেছনের মেয়েগুলি কলরব করতে করতে আসছিল। ওদের মধ্যে কে বললে, কি হচ্ছে সব জটলা ওখানে? কি হয়েছে? নববসন্তের বাতাস যেন মদির হয়ে উঠেছে। ওদের সম্মিলিত কণ্ঠের তরল হাস্য কলরবে
চ্যুত মঞ্জরি এই পুষ্প লাবণী তন্বী বালিকাদের নূপুর নিক্কণে। হেলিওডোরাস প্রথম দৃষ্টায় সেই অপরূপ রূপসীকে সম্বোধন করে বললে, আমি চলে যাচ্ছি, আমায় ক্ষমা করুন, আপনার পিতার নামটি তো শুনতে পেলাম না ভদ্রে। একজন মেয়ে ভালো করে মুখ না ফিরে ঈষৎ উদ্ধত স্বরে বলল, ওর পিতা মহারাজ ভাগভদ্র। তারপর সবাই মিলে একদল বনহংসীর মতো লঘু পদক্ষেপের লতা বিতানের অন্তরালে অদৃশ্য হল। হেলিওডোরাস কোনো রকমে বাগান থেকে বার হয়ে এলো। স্বয়ং রাজকন্যা মালবিকা! এর রূপের খ্যাতি বিদিশায় এসে পর্যন্ত সমবয়সী দু একজন বন্ধু বান্ধবের মুখে সে যথেষ্ট শুনে এসেছে। নগর চত্বরে ভ্রমণশীল অনেক মেয়েকে দেখে মনে হয়েছে রাজকন্যা কেমন রূপসী, এইরকম। আজ এভাবে আশ্চর্য, কিন্তু হেলিওডোরাসের মাথার মধ্যে কেমন গোলমাল হয়ে যাচ্ছে। উফ, কি গরম আজ! বিশ্রী জায়গা এই বেশনগর, এমন গরমে মানুষ ডেকে। অপূর্ব রূপসী এই রাজকন্যা মালবিকা, অপূর্ব অপূর্ব অপূর্ব, দেবী মিনার্ভার মতো মহিমময়ী, অ্যাফ্রোদিতির মতো লাস্যময়ী, রূপবতী, সাক্ষাৎ রতি দেবী অ্যাফ্রোদিতি, মূর্তিময়ে প্রণয় কবিতা সাফর, বহ্নি জ্বালাময়ী প্রেমের কবিতা সাফর। আরো 1 মাস কেটে গেল। গ্রীষ্মকাল এসে পড়েছে। বৃদ্ধা স্ত্রীলোকেরা মাথায় করে ঝাঁকে ঝাঁকে খরমুজা বিক্রি করতে বাজারে নিয়ে আসছে। এই 1 মাস কি কষ্টে যাপন করেছে হেলিওডোরাস সেই জানে। কাউকে বলতে পারেনি যে তার সঙ্গে রাজকন্যা মালবিকার দেখা হয়েছিল। কে কি মনে করবে, কার কানে কি কথা উঠবে। এসব হিন্দু রাজ্যের আইন কানুন বড় কড়া, কথায় কথায় প্রাণদণ্ড। মৃত্যুকে সে ভয় করে না, কিন্তু নির্বোধের মতো মৃত্যুকে ডেকে আনার দরকার কি? সেই দিনটি থেকে তার শয়নে স্বপনে শুধু রাজকন্যা মালবিকা। কতবার সেই উদ্যানের আশেপাশে বেরিয়েছে, 2 দিন প্রাণ তুচ্ছ করে ঢুকেও ছিল, সেই পাষাণ বেদিতে গিয়ে বসেছিল। কিন্তু সে উদ্যান যেমন সেদিনটির পূর্বে ছিল জনহীন, তেমনি তখন অবহেলিত উৎসমুখ, ভগ্ন যক্ষমূর্তি, বন জঙ্গলে সমাচ্ছন্ন পুষ্পবাটিকা, লতাগৃহ, শৈবালাচ্ছন্ন পাষাণ প্রসাদ, জনশূন্য অলিন্দ। কিন্তু হেলিওডোরাস আর বাঁচে না। সত্যিকার প্রেম জীবনে এই প্রথম এসেছে তার বহ্নি জ্বালা নিয়ে। জীবনে আর সবকিছু তুচ্ছ হয়ে গিয়েছে। আর একটিবার সেই অপরূপ রূপসী তরুণী দেবীর সঙ্গে দেখা হয় না। সব কিছু দিয়ে দিতে পারে হেলিওডোরাস, একটিবার চোখের দেখা। সব দিক থেকে অসম্ভব। সে সামান্য রাজদূত, কর্মচারী মাত্র, তাতে বিদেশী, বিধর্মী। অন্যদিকে প্রবল প্রতাপ মহারাজ ভাগভদ্রের কন্যা সে। বৈশাখের শেষের দিকে গ্রীষ্মের দাবদাহ আরো বেড়েছে। হেলিওডোরাস কি মনে করে অপরাহ্নের দিকে সেই উদ্যান বাটিকাতে যদৃচ্ছাক্রমে ভ্রমণ করতে করতে গিয়ে হাজির হল। পক্ক আম্রফলের গন্ধ, বৈশাখ অপরাহ্নের উষ্ণ বাতাসে। সেই পাষাণ বেদিতে আগেকার আর দুবারের মতো এবারও বসল। দুবার নিষ্ফল হয়েছে এই বৃথা প্রতীক্ষা, এবারও হবে সে জানে। তা নয় সেজন্য সে আসেনি, কিন্তু এই লতাগৃহের বাতাসে যেন তার দেহগন্ধ মিশিয়ে আছে। পক্ক আম্রফলের গন্ধ যেমন মিশে রয়েছে এই নিদাঘ অপরাহ্নের বাতাসে। সে স্বপ্ন দেখতে চায়, ভাবতে চায়, কোথায় কোন সুখী প্রেমিক যুগল এমনি জনহীন নিস্তব্ধ সন্ধ্যায় পরস্পরের হাত ধরে যুথিবনে বিচরণশীল। কত কথা, কত প্রণয় গুঞ্জন, কত চুম্বন উভয়ের মধ্যে। সে আর রাজকন্যা মালবিকা, এমন যদি কোনোদিন। ভাবতে ভাবতে বোধহয় তার তন্দ্রাকর্ষণ হয়ে থাকবে। গরম তো বটেই। হঠাৎ যেন একটি সুন্দর হাস্যমুখ কিশোর মূর্তি তার সামনে এসে দাঁড়িয়ে তাকে এক ঠেলা দিয়ে জাগিয়ে তুলে বললে, আমি কতকাল অপেক্ষা করব তোমার জন্য, ওঠো ওঠো। কত এলোমেলো স্বপ্ন থাকে মাথায়। হেলিওডোরাস জেগে উঠল। বেদির গায়ে তার খড়গখানা ঠেকানো রয়েছে, হাতে নিয়ে বাগানের বাইরে তার রথের কাছে এলো। সত্যিই সে উদ্ভ্রান্ত। এমন অবস্থায় সে বেশি দিন এখানে কাটাতে পারবে না। পাগল হয়ে যাবে নাকি শেষে? পথে পা দিতেই একটি বৃদ্ধ ভিক্ষুক ওর কাছে ভিক্ষা চাইলে। ও অন্যমনস্ক ভাবে কিছু মুদ্রা ওর হাতে দিতে গেল। দেখলে সেটি একটি স্বর্ণ মুদ্রা। ফিরিয়ে নিতে যাবে, কিন্তু পরক্ষণেই অপরিসীম ঔদাসীন্যের সঙ্গে মুদ্রাটি ভিক্ষুকের হাতে ফেলে দিলে। কি হবে অর্থ তার জীবনে? নীরস জীবন, মরুময় জীবন।
পিতা ডিয়ন সুখে থাকুন, কিন্তু তার বংশের পাপ, প্রজাদের অর্থ শোষণ, তাদের উপর অত্যাচার। ভিক্ষুক স্বর্ণমুদ্রা হাতে পেয়ে অপ্রত্যাশিত আনন্দে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, বাসুদেব আপনার মনোবাঞ্ছা পূর্ণ করুন। হেলিওডোরাসের অন্যমনস্কতা এক চমকে কেটে গেল। বললে, কি বলছিস তুই? এই দাঁড়া। ভিক্ষুক ভয়ে ভয়ে বলল, খারাপ কিছু বলিনি বাবা, বাসুদেব আপনার মনের বাসনা পূর্ণ করুন, তাই বলছি। কে তিনি? মস্ত বড় মন্দির বাসুদেবের, জানেন না? খুব জানি, কেন জানবো না, ভারতীয় দেবতার মন্দির, দেখেছি। তিনি যে জাগ্রত দেবতা বাবা, যে যা ভেবে মানত করে তিনি তার মনে সব ইচ্ছা পূর্ণ করেন। আমি একবার। হেলিওডোরাস তার একটি মুদ্রা তার বললে, যা পালা, মুন্ডু কেটে ফেলে দেব আরেকটি কথা বললে। এই বৈশাখী জ্যোৎস্না রাত্রে উদ্ভ্রান্ত হেলিওডোরাসের মনে ভিখিরির এই কথা যেন দৈববাণীর আশ্বাস নিয়ে এলো। বাসুদেব, ভারতীয় দেবতা বাসুদেব, মনের বাসনা পূর্ণ হবে তার, সে যা চায়। মালবিকাকে না পেলে বিশাল ইরিথ্রিয়ান সমুদ্র পাড়ি দিয়ে ছাগপাত বনদেবতাদের খুঁজে বের করবে। সাম্বোজ দ্বীপের বন্য দ্রাক্ষাকুঞ্জের নিভৃত আশ্রয়ে জলপাই ও মাটল বৃক্ষের ঝোপে ঝোপে আর্দ্র পাষাণ মঞ্চে শুয়ে ওক পাইনের তলে সারা জীবন কাটিয়ে দেবে বন্য ফল খেয়ে। ছাগপদ স্যাটিরদের দলে মিশে চির যৌবনা বনদেবীদের সন্ধানে, অথবা বনদেবীদের প্রয়োজন নেই, রাজনন্দিনী মালবিকার সন্ধানে সে চিরযুগ ঘুরবে। পরদিন বৈশাখী পূর্ণিমা। সন্ধ্যার সময় সে গিয়ে বাসুদেবের মন্দিরের বিশাল চত্বরের এক পাশে এক গাছতলায় দাঁড়ালো। বিরাট পাষাণ মন্দিরের চূড়া ঊর্ধ্বাকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে। মন্দিরের অভ্যন্তরে শঙ্খ ঘণ্টার ধ্বনি, মন্দিরের প্রাঙ্গণে শত শত নরনারীর ভিড়। স্থানে স্থানে পুষ্প বিক্রেতা বসে আছে নানা বর্ণের পুষ্পের ডালি সাজিয়ে। দলে দলে মেয়ে পুরুষ চলেছে মন্দিরে। সে জানে তাকে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হয়তো বাধা দেবে, তবুও সে ভিড়ের মধ্যে ঢুকে পড়ল সন্ধ্যার অন্ধকারে গা মিশিয়ে। বেশি দূর যেতে সাহস হলো না, কিন্তু দূর থেকে দেখা গেল গর্ভদেউলের অন্ধকারে ধাতু প্রদীপের আলোয় বাসুদেবের প্রস্তর মূর্তির মুখ। কোথায় যেন সেই মুখ দেখেছে, ঠিক মনে করতে পারলেন না। কোথায়, কবে? অন্য লোকের দেখা দেখি হাত জোর করে প্রার্থনা করলে, হে বাসুদেব, আমি বিদেশী, বিধর্মী, তোমার কাছে এসেছি। তুমি নাকি মানুষের মনের বাসনা পূর্ণ করো। আমার মনের বাসনা তুমি জানো। আমি অন্য ধর্মের লোক বলে তুমি আমার প্রার্থনা অবহেলা করতে পারবে না। কিন্তু আমার নাম হেলিওডোরাস, তক্ষশিলায় আমার বাড়ি, মনে করে রেখো। বাসুদেবের বিশাল মন্দিরের পাষাণ চূড়া বৈশাখী পূর্ণিমার জ্যোৎস্নায় উদ্ভাসিত হয়ে উঠেছে। নরনারীর ভিড় ক্রমশই বাড়ছে। হয়তো এখানে আজ কোনো উৎসব আছে। আজ নরনারীদের মধ্যে কেউ কেউ তার দিকে কৌতূহলের দৃষ্টিতে চেয়ে চেয়ে গেল। হয়তো ভাবলে, একজন গ্রিক যুবক বাসুদেবের মন্দিরে কি করছে। একটি লোককে দেখে হেলিওডোরাস তাকে ডাক দিলে। লোকটি ছুটে এলো তার কাছে। তার গলায় উপবিদ, কপালে চন্দনের ফোঁটা, শিখায় পুষ্প বাঁধা। হেলিওডোরাসের অনুমান যথার্থ, সে মন্দিরের একজন পরিচারক ব্রাহ্মণই বটে। লোকটিকে সে বললে, কত লাগে তোমাদের দেবতাকে কিছু ফলমূল মিষ্টান্ন কিনে দিতে? একজন গ্রিকের এত ভক্তি দেখে বোধহয় লোকটি একটু অবাক হয়ে ওর মুখের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে বললে, আপনি কি পুজো দেবেন? হ্যাঁ। যা দেবেন আপনি, 2 দিনার, 10 দিনার। তক্ষশিলা স্বর্ণমুদ্রা এখানে চলবে? কেন চলবে না হুজুর, শ্রেষ্ঠীর দোকানে ভাঙিয়ে নিলেই চলবে। আচ্ছা, নিয়ে যাও। আমার নাম হেলিওডোরাস, নাম মনে থাকবে? আমার নামে এই মুদ্রার পরিমাণ ফলমূল মিষ্টান্ন কিনে দেবে, কেমন তো? নিশ্চয়ই, বাসুদেবের নামে দিচ্ছেন, আপনি দেখছি একজন ভক্ত। আচ্ছা যাও। আমার দক্ষিণাটা? হেলিওডোরাস পূজারীকে আরো কিছু দিয়ে সেখান থেকে বার হয়ে মন্দিরের সিংহদ্বারের কাছে এলো। সেই দিনটির পর সে মাঝে মাঝে প্রায়ই বাসুদেবের মন্দিরে এসে একবার করে দেবতাকে তার প্রার্থনা জানিয়ে যায়। মাসের পর মাস চলে গেল। মন্দিরের দেবতা তার প্রার্থনা শুনলেন কই? কোথায় তার মানসীয় প্রতিমা, যার জন্য এত আকুল প্রতীক্ষা? কেবল হাঁটাহাঁটি সার। একদিন এই অবস্থায় মন্দির থেকে বাড়ি ফিরে সে দেখলে তক্ষশিলা থেকে দূত এসেছে রাজা অ্যান্টিওকিডেসের সেনাপতি অ্যারিওস্টোসের পত্র নিয়ে। পত্র খুলে পড়লে
এক্ষুনি তাকে ফিরে আসতে হবে তক্ষশিলায়, জরুরি দরকার। হেলিওডোরাস বিস্মিত হলো। দূতকে বললে, তুমি কিছু জানো? সে ব্যক্তি বিশেষ কিছু জানে না, কোনো গোপনীয় রাজকার্য হবে। সেই দিনই হেলিওডোরাস তক্ষশিলায় প্রত্যাবর্তন করলে সেখানে গিয়ে শুনলে ব্যাপার গুরুতর বটে। মধ্য এশিয়া থেকে যুদ্ধ দুর্মদ শ্বেতকায় হুন দল গান্ধার আক্রমণ করে ভারতের দিকে অগ্রসর হচ্ছে। তাদের অত্যাচারে গান্ধার ও কপিলার বহু গ্রাম জনপদ ধ্বংস হয়েছে, বহু নগরী বিধ্বস্ত হয়েছে। পুরুষপুর, বেণুপত্র, মাত্রাবতী, বলভী প্রভৃতি রাজ্য বিপন্ন। পুরুষপুরের গ্রিক রাজ হেরাক্লিয়াস ও বেণুপত্রের মহাসামন্ত কুব্জ বিষ্ণুবর্ধন তক্ষশিলার সাহায্য প্রার্থনা করেছেন। রাজা সৈন্যদল পাঠাচ্ছেন, হেলিওডোরাসকে যেতে হবে যুদ্ধে। হেলিওডোরাস আদেশ পেলে সেনাপতি অ্যারিওস্টস ও মহাসামন্ত কুব্জ বিষ্ণুবর্ধনের অধিনায়কত্বে একদল সৈন্য চন্দ্রভাগা পার হয়ে গান্ধারের দিকে অগ্রসর হচ্ছে, ওদের সঙ্গে অবিলম্বে যোগ দিতে হবে। 3 বছর কাটল। আজ বলভী, কাল অন্যত্র, পরশু কপিলা। পর্বত, প্রান্তর, নদী, গান্ধার থেকে পুরুষপুর, পুরুষপুর থেকে গান্ধার। শ্বেতকায় হুনেরা ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত। অনেকবার তাদের সঙ্গে খণ্ডযুদ্ধ হলো মরুভূমিতে, পর্বতের সংকীর্ণ অধিত্যকায়, কত গণ্ডগ্রামের রাজপথে। মানুষ মরে পাহাড় হয়ে গেল, যত না যুদ্ধে তত দুঃখে কষ্টে অনাহারে। হুনের দল রক্তলোলুপ পশুর মতো জনপদবাসীদের উপর অত্যাচার করতে লাগলো। রাত্রের আকাশ আলো হয়ে ওঠে দহ্যমান শস্যক্ষেত্রের বা গ্রাম জনপদের বাসগৃহের রক্ত অগ্নিশিখায়। মানুষ নৃশংস হত্যার লালসায় ক্ষিপ্ত হয়ে উঠেছে। যুদ্ধমান সৈন্যবাহিনীর নির্মম রথচক্রতলে শত শত নিরীহ নারী, শিশু, অসহায় বৃদ্ধ পিষ্ট হয়ে মেদ রক্তে পথের ধূলি কর্দমাক্ত করে তোলে। সর্বগ্রাসী প্রলয়দেব করাল কৃপান দুহাতে বনবন করে ঘোরান। শানিত খড়গের ফলকে ফলকে সূর্যকিরণ ঠিকরে পড়ে। কপিলার উত্তর ভাগ শ্মশান হয়ে গেল এই 3 বৎসরে। গভীর নিশীথে সেখানে মুন্ডমালিনী, করালিনী, কাল ভৈরবীর রক্তসিক্ত জিহ্বা লক লক করে অন্ধকারে। শিবাদলের অমঙ্গল চিৎকারে অন্তরাত্মা কাঁপে। একটি খণ্ডযুদ্ধে হেলিওডোরাস হুনদের হাতে বন্দী হল। কেন তারা তাকে হত্যা করলে না সে নিজেই জানে না। অবাক হয়ে গেল সে। পশু চর্মের তাঁবুতে উটের দুধ ও ছাতু খেয়ে, পর্যুষিত পশু মাংস খেয়ে সে 1 মাস অতি কষ্টে কাটালো। প্রতিক্ষণে মৃত্যুর প্রতীক্ষা করে, অথচ কেন তাকে ওরা মারে না কে জানে। একদিন সে শুয়ে আছে তাঁবুতে। স্বপ্ন দেখলে এক সুন্দর তরুণ তাকে ঠেলা মেরে উঠিয়ে বলছে, আমার সঙ্গে এসো, আমি তোমায় পথ দেখিয়ে দিচ্ছি পালাবার। বাইরের অন্ধকার ছুরি দিয়ে কাটা যায়। এখানে ওখানে হুন প্রহরীদের অগ্নিকুণ্ড। আবছায়া অন্ধকারে চলেছে দুজনে, তরুণ আগে ও পিছনে। পথপ্রদর্শক তরুণের মূর্তি অন্ধকারে অস্পষ্ট, ভালো দেখা যায় না। সম্মুখেই অজিরাবতী নদী। নামো নামো, জলে নামো, মা ভই। স্বপ্নাচ্ছন্নের মতো নামছে হেলিওডোরাস। কনকনে বরফ গলা জল, প্রথমে 1 হাঁটু, পরে কোমর, তারপরে 1 গলা। আগে যে যাচ্ছে সে বলছে, ভয় নেই, চলে এসো, এই জায়গায় নদীর জল কম, চিনে রাখো, এই শাল গাছ, ডুবে যাবে না। 1 গলা জলে পড়তেই হেলিওডোরাসের ঘুম ভেঙে গেল। ভোর হয়েছে। স্বপ্নের কথা সে ভাবলে, কে এই কিশোর? একে সে কোথাও আরো স্বপ্নে দেখেছে, পরিচিত মুখ। হঠাৎ মনে পড়ল সেই বিদিশার প্রাচীন উদ্যান বিথি, সেই বাপি তট। স্বপ্নযোগে উদ্ভ্রান্ত সে একদিন একেই দেখেছিল। কেন সে বারবার এই কিশোরকে স্বপ্নে দেখে? কে এই তরুণ? সারাদিন সে স্বপ্নের কথা ভাবলে তার দৃঢ় বিশ্বাস হলো আজ রাত্রে সে পালাতে চেষ্টা করলে নিশ্চয়ই কৃতকার্য হবে। গভীর নিশীথে তাঁবুর বার হয়ে এলে সে। হাতে পায়ে শৃঙ্খল ছিল না। আসবাব পানমাত্র হুন প্রহরীরা অগ্নিকুণ্ডের ধারে তন্দ্রামগ্ন। অদূরে অজিরাবতী নদী, ওই সেই শাল গাছ। নিঃশব্দে জলে নেমে চক্ষের নিমেষে সে ওপারে উঠল গিয়ে শালবনের মধ্যে কুব্জ বিষ্ণুবর্ধনের স্কন্ধাভারে। যুদ্ধ শেষ হয়ে গেল সেই শীতকালের প্রথমেই। দীর্ঘকাল পরে হেলিওডোরাস তক্ষশিলায় ফিরলে।
মাসখানেকের মধ্যেই রাজার কাছে প্রার্থনা জানিয়ে মালবে সে পূর্বপদে ফিরে এলো। কিসের যেন আকর্ষণ, কে যেন টানে। একদিন সে নগরীর বাইরে বেড়াতে বেড়াতে সেই উদ্যান বাটিতে প্রবেশ করলে। সেই শৈবালাচ্ছাদিত পাষাণ বেদী, সেই লতাগৃহ, সেই যক্ষমূর্তি শোভিত বাপি তট, সব তেমনি আছে, যেন কতকাল আগের স্বপ্ন। একদিন সেই রূপসীকে যেন স্বপ্নে দেখেছিল এখানে। সেই বসন্তকালের পুষ্প সৌরভ, সেদিনকার সে সন্ধ্যাটি, সব যেন হিপোলিটাসের সেই করুণ কবিতাটি স্মরণ করিয়ে দেয়। আপেল গাছের ছায়া, রূপসী কণ্ঠের গান, সুবর্ণের দ্যুতি, প্রথম যৌবনের হারানো দিনগুলির দুরাগত বংশীধ্বনি। হায় ভারতীয় দেবতা বাসুদেব, তোমার পাষাণ দেউলের মতো তুমিও কি কঠিন! কিংবা আমি গ্রিক বলে, বিধর্মী বলে আমায় অবহেলা করলে, কথা কানে তুললে না, সে আজ নেই। সে রূপসী কোন দূর রাজ্যের রাজমহিষী, জীবনে আর তার সঙ্গে দেখা হবে না সে জানে। কেউ বসেনি তার জন্যে 3 বৎসর পরে। আবার বসন্তকাল, সুদীর্ঘ 3 বৎসর পূর্বে এই বসন্তকালে এই সময় মালবিকার সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছিল। হেলিওডোরাস কি মনে করে এবার ঠিক তেমনি প্রস্ফুটিত কুসুমগন্ধে আমোদিত পথ দিয়ে যেতে যেতে রথ থামিয়ে সেই উদ্যানটিতে প্রবেশ করলে। কতদিন এখানে আসেনি, সম্পূর্ণ বাস্তব এই পাষাণবেদী, স্বপ্ন তো নয়। বিশাল রাজপুরীর অন্তঃপুর প্রান্তে সেই রূপবতী তরুণী রাজনন্দিনীও তো স্বপ্ন নয়। এখানে এসে তবুও যেন কেমন একটু স্পর্শ। একদিন এখানকার এই মৃত্তিকায় তো এসে দাঁড়িয়েছিল, আজ সে হয়তো বিবাহিতা, কোনো দূর রাজ্যের রাজমহিষী। কতক্ষণ কেটে গেল, অপরাহ্ন অবসান প্রায়। বনলক্ষ্মী স্নিগ্ধ বাতাস কুসুম গন্ধে ভরে দিয়েছেন। হিপোলিটাসের সেই কবিতা, আপেল গাছের ছায়া, তরুণী কণ্ঠের গীতধ্বনি, সুবর্ণের দ্যুতি। হঠাৎ পাষাণ বেদিকার পিছনে বৃক্ষশ্রেণীর মধ্যে কার পদধ্বনি শোনা গেল। তবে কি সেই কৃষ্ণকায় উদ্যানরক্ষক, যাকে একবার সে কিছু পুরস্কার দিয়েছিল? মুখ ফিরিয়ে চেয়ে দেখেই হেলিওডোরা স্তব্ধ হয়ে রইল, বিস্ময়ে, ঘটনার অপ্রত্যাশিত আকস্মিকতায়। সেই অপরূপ তরুণী, সেই অপরূপ রূপসী তরুণী স্বয়ং। হেলিওডোরাস উঠে দাঁড়াল। মেঘাবরত ছিন্ন করে বিদ্যুৎ শিখা একেবারে তার সামনে। কতদিনের স্বপ্নে চাওয়া তার সেই মানস প্রতিমা। দীর্ঘ 3 বৎসরে তার রূপ এতটুকু ম্লান হয়নি, বরং বেড়েছে। তার চেয়েও আশ্চর্য, তরুণী তার দিকে চেয়ে হাসি মুখে বললে, ও আপনি? হেলিওডোরাসের ঘোর তখনও যেন কাটেনি, মাথা ও শরীর ঝিমঝিম করছে। সে উত্তর দিল, হ্যাঁ ভদ্রে। মেয়েটি বললে, আপনি অনেকদিন এদিকে আসেননি। আপনি ছিলেন না এখানে তাও জানি, হুনদের সঙ্গে যুদ্ধে ব্যস্ত ছিলেন। বীর আপনি, কিন্তু ফিরেছেন কবে তা শুনিনি। হেলিওডোরাসের গ্রিক রক্ত শরীরের মধ্যেকার শিরায় উপশিরায় আগুন ছুটিয়ে দিলে। সে স্থির দৃষ্টিতে তার প্রেমাস্পদার দিকে চেয়ে বললে, আমি ফিরে এসেছি এবং এই উদ্যানেও এসেছি কয়েকবার, কিন্তু আপনাকে দেখিনি। মেয়েটি অবাক হয়ে বললে, আমাকে? আপনাকে খুঁজেছি যে এই 3 মাস ধরে, গান্ধার থেকে ফিরে পর্যন্ত কতদিন এসেছি। মেয়েটির মুখে যেন অতি অল্প সময়ের জন্য কিসের দীপ্তি, ওর শ্বেতপদ্মের আভাযুক্ত গণ্ডস্থল যেন অতি অল্প সময়ের জন্য রক্তিম হয়ে উঠল। সে বললে, আচ্ছা, আমি শুনেছি আপনি নাকি যুদ্ধে যাওয়ার পূর্বে বাসুদেবের মন্দিরে যাতায়াত করতেন প্রায়। হ্যাঁ ভদ্রে, কে বললে? সবাই বলে। আপনি গ্রিক, আপনার ওখানে যাতায়াত নিয়ে নগরীর লোকজনের মধ্যে একটা কৌতূহলের সৃষ্টি হবেই তো। আপনি কি আমাদের দেবতা মানেন? মানি, আজ বিশেষ করে মানছি। বাসুদেব অতি দয়ালু দেবতা, মানুষের প্রার্থনা উনি শোনেন, আজ বুঝলাম। মেয়েটি বিস্ময়ের সুরে বললে, আজ? কেন? আজই অভয় দেবেন ভদ্রে, মার্জনা করবেন একজন বিদেশি লোকের প্রগল্ভতা। মেয়েটির মুখ হঠাৎ যেন বিবর্ণ হয়ে গেল। পরক্ষণে সে মুখে সাহস ও কৌতূহলের দীপ্তি ফুটে উঠল, সেই সঙ্গে যেন লজ্জাও। মেয়েটি যেন আগে থেকে অনুমান করেছে সে কি শুনবে এই রূপবান গ্রিক যুবকের মুখ থেকে। হেলিওডোরাস বললে, ভদ্রে, আপনাকে আর একটিবার দেখব
এই প্রার্থনা করেছিলাম দেবতার কাছে। মেয়েটি রক্তিম মুখে চুপ করে রইল মাটির দিকে চেয়ে। কি দীপ্তিময়ী মহিমময়ী মূর্তি! নিবিড় কৃষ্ণ কেশে পাশে সেদিনকার মতোই রক্তজবা ও জুথি গুচ্ছ। গ্রীবার কি অদ্ভুত ভঙ্গি! হেলিওডোরাস বললে, আপনাকে না দেখলে বাঁচব না। আমি এই 3 বৎসর উদ্ভ্রান্তের মতো বেরিয়েছি। মেয়েটি প্রসন্ন হাস্যে বললে, কি হবে দেখে বলুন। দেবী যেন জাগ্রতা হয়ে উঠেছেন। এই অদ্ভুত প্রসন্ন হাসির মধ্য দিয়ে অন্তরসজ্জা থেকে সদ্য জাগ্রতা প্রেমের ও করুণার দেবী যেন মূর্ত হয়ে উঠেছেন। হেলিওডোরাস সহাস্যে বলল, শুধু দেখব দেবী, আমার হৃদয়ের সমস্ত অর্ঘ্য যদি কোনোদিন। এই জন্য যেতেন আপনি বাসুদেবের মন্দিরে? ঠিক বলছেন? মিথ্যা বলিনি। কত পুজো দিয়েছি পূজারীদের হাতে। আর হেলিওডোরাস কুণ্ঠিত মুখে চুপ করে রইল। আর কি? মনোবাসনা পূর্ণ হলে বাসুদেবকে মূল্যবান কিছু উপহার দেব। রাজকন্যার মুখে মৃদু হাসি ফুটে উঠল। বাসুদেবর মূল্যবান উপহার পাবার প্রত্যাশা করেন কিনা? এই বিদেশি যুবক বড় সরল, মায়া হয় ওর ওপর। মুখে বললেন মৃদু হেসে, তারপর বাসুদেবকে ভুলে যাবেন বুঝি? জীবন থাকতে নয় দেবী। আপনি আর বাসুদেব এক তারে গাঁথা হয়ে রইলেন আমার হৃদয়ে। দুজনের কাউকেই ভুলব না। রাজকন্যা বললেন, একদিন আমরা বাসুদেবের মন্দিরে গিয়ে আপনাকে দেখি। হেলিওডোরাস বললে, আমাকে? মন্দিরের সিংহদ্বারের কাছে আপনি একজন পূজারী ব্রাহ্মণের সঙ্গে কথা বলছিলেন। আমি আমার সখীদের সঙ্গে মন্দিরে ঢুকছি, সুনেত্রা আমাকে দেখালে। সুনেত্রাকে ডাকি। একটু পরে যে মেয়েটিকে সঙ্গে নিয়ে রাজকন্যা ফিরলেন, তাকে প্রথম দিন হেলিওডোরাস এখানে দেখেছে। সুনেত্রা এসেই হেসে বললে, আপনাকে আমরা কতদিন এখানে খোঁজ করেছি। আমার সখী। রাজকন্যা তর্জনী তুলে শাসনের ছলে লজ্জারুণ মুখে বললেন, চুপ, সাবধান। সুনেত্রা বললে, এখানে আর আসতেন না কেন? যুদ্ধে গিয়েছিলেন বুঝি? হ্যাঁ, কিন্তু ফিরে এসেও তো কতবার এসেছি ভদ্রে। রোজ রোজ তো আর পরের বাগানে আসতে পারি না। সুনেত্রা ভ্রুকুঞ্চিত করে বললে, রোজ রোজ কি আমরা আপনার সন্ধান করতাম নাকি? আপনি দেখছি বড় দৃষ্ট। যান এখান থেকে আজ। জানেন, এটা আমাদের সখীর মাতামহ সঞ্জয় দত্তের বাগান। নাতনিকে দিয়ে গিয়েছেন তিনি। এ শুধু আমার সখীর নিজস্ব বাগান। কার অনুমতি নিয়ে আপনি এখানে ঢুকেছেন জিজ্ঞাসা করতে পারি কি? রাজকন্যা সুকণ্ঠ প্রতিবাদী সুরে বললেন, ও কি সুনেত্রা? পরে হাসি মুখে হেলিওডোরাসের দিকে চেয়ে বললেন, আমাদের হুনযুদ্ধের গল্প শোনাবেন? হায় দেবতা অ্যাপোলা, হায় দেবতা অ্যাপোলো বেলভেডিয়ার। প্রতিদিন চতুরস্র জড়িত রথে সারা আকাশ পরিভ্রমণ করে সন্ধ্যায় ফিরে আসেন নিজ গৃহে। আপনি দেখেননি হেলিওডোরাসের দুঃখ, ডিয়ন পুত্র হেলিওডোরাসের। আপনি কি এখন আবার দেখছেন না, কত দুপুরে, কত সুন্দর শরৎ শীতের অপরাহ্নে বিদিশার পূর্বতন মহামাত্য সঞ্জয় দত্তের প্রাচীন উদ্যান বাটিকায় দুটি প্রেমিক হৃদয়ের গোপন লীলাখেলা? শুনছেন না তাদের আনন্দ গুঞ্জন? মাধবী পুষ্পমঞ্জরীর আড়ালে যার বিকাশ, উদ্যান বাটিকার অরণ্য ছায়া তার ব্যাপ্তি, দুটি তরুণ হৃদয়ে যে সসংকোচ প্রেম, বিচ্ছেদকালীন ব্যাকুলতা, দেখেননি এসব? না, দেখছেন না। দেখছেন, হেলিওডোরাস আর আপনাকে চায় না। দুঃখের দিনে যিনি কৃপা করে তার মনোবাসনা পূর্ণ করেছেন, সেই দেবতাই হেলিওডোরাসের একমাত্র উপাস্য। ভারতবর্ষের পবিত্র মৃত্তিকায় সে দেবতার অপার করুণার এ ইতিহাস সে অক্ষয় করে রেখে যাবে, যদি গ্রিক রক্ত তার দেহে থাকে। একদিন মালবিকা বললে, হেলিওডোর, বাবাকে বলো। মহারাজ কি শুনবেন? তাহলেও তুমি বলো। গুপ্তভাবে আমাদের এমন সাক্ষাৎ আর বেশি দিন চলবে না। আমিও তোমাকে চাই মালবিকা, আমারও চলবে না তোমাকে না পেলে। সব হয়ে যাবে বাসুদেবের কৃপায়। চলো আজ দুজনে মন্দিরে যাই, তুমি একদিক থেকে, আমি অন্য দিক থেকে। মানত করে আসি তার কাছে, তার কৃপায় সব সম্ভব। হেলিওডোরাস ইতিমধ্যেই রাজসভায় যথেষ্ট সুখ্যাতি অর্জন করেছিল নানা দিক থেকে। তক্ষশিলার প্রধান অমাত্যের পুত্র সে। উভয় রাজ্যের মধ্যে একটা মৈত্রী বন্ধন দৃঢ় হয়ে উঠছে হেলিওডোরাসের রাজদূত রূপে উপস্থিতিতে। তরুণ দলের সে একজন নেতা। তার সুঠাম দেহকান্তি ও পুরুষোচিত ক্রীড়া ও ব্যায়াম নৈপুণ্যের জন্য
তরুণ নাগরিকগণ তাকে অত্যন্ত মানে। তার উপর হেলিওডোরাসের খ্যাতি রটে গিয়েছিল যে সে গ্রিক হয়েও বাসুদেবের একজন ভক্ত। নৃপতি ভাগভদ্র প্রথমে আপত্তি করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি হঠাৎ কেন এই বিবাহে সম্মতি দিলেন তা কেউ জানে না। স্বয়ং মহারানী পট্ট মহাদেবী কুমারী ললিতা তার খবর রাখেন। সেদিন নিশীথ রাত্রে রাজা ঘর্মাক্ত কলেবরে পর্যঙ্ক থেকে ধর্মর করে ঘুম ভেঙে উঠলেন। রাজ্ঞী ব্যস্তভাবে বললেন, কি হয়েছে গো, হমন করছো কেন? একটু জল দাও। উফ, কি ভীষণ, জল দাও। রাজ্ঞী স্বর্ণভৃঙ্গার থেকে জল দিয়ে বললেন, কি হয়েছে, কি হয়েছে? নৃপতি এক দুঃস্বপ্ন দেখেছেন। এক চণ্ড পুরুষ তার কাছে এসে এক বিশাল শূল আস্ফালন করে হুঙ্কার দিয়ে বলছেন, রে ভাগভদ্র, আমি কে চেনো? তোমার বংশের কুলদেবতা। হেলিওডোরাসের সঙ্গে তোমার কন্যার বিবাহে যদি সম্মতি না দাও, তবে তোমার মালব রাজ্য এই শূলের আগায় উড়িয়ে দক্ষিণ সমুদ্রে ফেলে দেব। ও আমার জন্ম জন্মান্তরের ভক্ত। বলেই সেই চণ্ডপুরুষকে ভীষণ হুঙ্কার ছাড়লে। শূলের অগ্রভাগ থেকে রক্ত অগ্নিশিখা যেন দাউ দাউ করে পরিব্যাপ্ত হয়ে পড়ল ঘরে ঘরে। উফ, কি ভীষণ দুঃস্বপ্ন। রাজ্ঞী বললেন, বেশ তো, হেলিওডোরাস সুন্দর ছেলেটি, তাকে আমি দেখেছি, মালবিকার সঙ্গে বড় সুন্দর মানাবে। তোমার মেয়েরও সম্পূর্ণ ইচ্ছে। বলো কি রাজ্ঞী, মেয়ে কি ওকে দেখেছে? রাজ্ঞী হতাশার সুরে হাত দুটি শূন্যের দিকে ছুড়ে বললেন, নির্বোধ নিয়ে ঘর করা যায় তো অল্প বুদ্ধি নিয়ে ঘর করা চলে না, কথাতেই বলেছে। ওরা হলো আজকালকার মেয়ে, আর কি আমাদের মতো সেকাল আছে? কোনো অমত করো না। হেলিওডোরাস আমাদের ধর্ম গ্রহণ করবে বিয়ে হলেই, তুমি দেখো। আর ওরকম আজকাল তো হচ্ছেই। তক্ষশিলায় আমার এক পিস্তত বোনের ননদের যে এক গ্রিক কালিপ্তরের সঙ্গে বিয়ে হয়েছে। অতএব হেলিওডোরাসের সঙ্গে মালবিকার বিবাহে বাধা রইল না। পিতা ডিয়ন পত্রবাহকের হাতে লিখে পাঠালেন, খুব সুখের কথা বাবা, আমি তোমাকে এক পয়সা দিয়ে যেতে পারবো না। নিজের আখের যাতে ভালো হয় তাই করো। অর্থই গান্ধারের আপেল, কপিলার সুরা এবং কাশ্মীরি শাল। রাজকন্যাকে বিবাহ করো, ক্ষতি নেই, আখের দেখে নিও। হেলিওডোরাসের সঙ্গে মালবিকার বিবাহের কয়েকদিন পরে রাত্রে গভীর সুষুপ্তির মধ্যে হেলিওডোরাস দেখলে সেই নবীন সুন্দর কিশোর তাকে ঘুমের মধ্যে ঠেলে দিয়ে আবদারের সুরে অভিমানে রাঙা ঠোঁট ফুলিয়ে বলছে, আমার কথা মনে আছে? আমায় যা দেবে, কবে দেবে, মনে থাকবে? হেলিওডোরাস চিনলে 2 বৎসর পূর্বে মহামাত্য সঞ্জয় দত্তের উদ্যানে এই কিশোরকেই সে স্বপ্নে দেখেছিল। হুন তাঁবুতে রাতের অন্ধকারে একেই সে স্বপ্ন দেখেছিল। একদিন মন্দিরে গিয়ে বিগ্রহের মুখ দেখে তার মনে হয়েছিল কোথায় যেন এ মুখ সে দেখেছে। আজ সে বুঝেছে। হেলিওডোরাস বিস্ময় ও আনন্দে শিউরে উঠল ঘুমের মধ্যে। ইনি সেই পরম করুণাময় বাসুদেব। জয় হোক তার, জয় হোক স্বপ্ন বাসুদেবের। হেলিওডোরাস তোমাকে ভুলবে না। হেলিওডোরাস ভোলেও নি। 2000 বছর মহাকালের বিধিপথের অস্পষ্ট কুজ্ঝটিকায় কোথায় মিলিয়ে গিয়েছে। বিদিশা নগরী ও তার বাসুদেব মন্দির আজ অতীতের ভগ্নস্তূপ, কিন্তু তার প্রাঙ্গণতলে পরম ভাগবত হেলিওডোরাসের বিশাল গরুর স্তম্ভ ভক্ত ও ভগবানের স্মৃতিচিহ্ন বহন করে আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে। ওম নমো ভগবতে বাসুদেবায়।